আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা যারা দেশের বাইরে থাকি আর কোরবানি করি না, তারা কিভাবে এক্স্যাক্টলি কোরবানিটা সেলিব্রেট করি সেটা শেয়ার করব। সাথে থাকছে একটা মজাদার বলতে পারেন, আবার খারাপও বলতে পারেন। একটা গেস্ট আমাদের ওয়াশরুমে আটকিয়েছিল প্রায় 3 ঘন্টার মতো। কিভাবে ওনাকে উদ্ধার করেছি সবকিছুই থাকছে এই ভিডিওতে। সো অবশ্যই দেখবেন, মিস করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাস ব্লগ থেকে স্বাগত। যারা আমরা এখানে কোরবানি করি না, প্রায় সবাই চাঁদ রাতের দিনই কোরবানির মাংসটা কিনে নিয়ে আসি। কোরবানির মাংস বলতে কোরবানির দিনে কিছুটা মাংস খাওয়ার জন্য কিনে নিয়ে আসা, এইটুকুই। আর ওইসব দোকানগুলোতেও ওরা সকালের দিকে গরুটা জবাই করে যেন ফ্রেশ মাংস সবাই খেতে পারে। আমরাও সেমটাই করেছি। প্রায় 3 কিলোর মধ্যে এখানে মাংস আছে, যেটা আমি মেজবানির মাংসর মতো করে রান্না করছিলাম। যেহেতু আমি চট্টগ্রাম থেকে বিলং করি, সো মেজবানি মাংসটা আমাদের ওখানে অনেক ঐতিহ্যবাহী একটা মাংস। আর আশেপাশে ফ্ল্যাটে যারা ছিল ওনারাও বলছিল যে মেজবানির মাংসটা করার জন্য। ওনারা কখনো তেমন একটা খাইনি, সেজন্য আমি ট্রাই করেছিলাম মেজবানির মাংসটা ফ্লেভার দেওয়ার জন্য, যেটার জন্য রাঁধুনিটা অনেক বেশি দরকার। আমার রান্না করে শেষ করতে করতে প্রায় সকাল 4টা হয়েছিল। গোসল করে নামাজ পড়ে 5:30টার দিকে বের হয়ে গিয়েছি, কারণ আমাদের ঈদের নামাজ ছিল 5টা 44-এ। সো 5:30 না, এক্স্যাক্টলি 5টা 20-এর দিকে আমরা বাসা থেকে বের হয়েছি। আর ঈদগাহ নামাজ যে মাঠটাতে হয় ওটা আমাদের বাসা থেকে মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স ছিল। আর এবারে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের একদম পেছনে বসা লেগেছিল। আমার ঈদের নামাজটা পড়তে অনেক বেশি ভালো লাগে। এখানকার এনভায়রনমেন্ট অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় কিন্তু আমি যখন আমার চাচাদের সাথে নামাজ পড়তে যেতাম, তখন ওনাদের সাথে নামাজ পড়তাম। প্রায় 6-7 বছর পর্যন্ত বয়স পর্যন্ত নামাজ পড়েছি। পরে যখন আস্তে আস্তে বড় হতে শুরু করেছি, তখন আমাদের দেশে তো আর মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল না। আমি দূর থেকে তাকিয়ে দেখতাম আর চিন্তা করতাম, ইস আমিও যদি নামাজ পড়তে পারতাম, আমি যদি ছেলে হতাম তাহলে কত ভালো হতো, আমি এখন নামাজ পড়তে পারতাম ঈদের নামাজটা। আলহামদুলিল্লাহ, দেশের বাইরে আসার পর থেকে প্রতি বছরই নামাজ পড়তে পেরেছি। আগে যখন মালয়েশিয়াতে ছিলাম তখনও পড়তাম। দুবাইতে আসার পর থেকে 2 বছর পড়তে পারিনি, কারণ তখন করোনার কারণে নামাজ তো অফ রেখেছিল। এখন আলহামদুলিল্লাহ প্রতি বছরই ঠিকঠাক মতো নামাজটা পড়তে পারছি। এখন আমাদের নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে, আমরা বাসার দিকে ব্যাক করছি। বাসার দিকে ব্যাক করে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমরা কিছু পরোটা খেয়েছিলাম, মাংস রান্না করেছিলাম ওইটার সাথে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 2টোর দিকে। পজিশনে ছিল যে আমরা কোনোভাবে ভাঙতে পারতেছিলাম না। পুরাটা ব্রেক করলে এটা আমাদের আবার নতুন করে লাগানো লাগবে। পরে আমরা কি করেছি, জানালা থেকে মানে কিচেনের জানালা থেকে আমাদের ওয়াশরুমের জানালা দিয়ে একটা স্ক্রু পাস করেছিলাম ওনাকে, যেন উনি কোনোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে লকটা খুলে ফেলতে পারে। প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছিল বের হতে হতে। তেমন একটা সমস্যা হয়নি। সমস্যা একটু হয়েছে, সেটা হচ্ছে এখন এখানকার গরম অনেক বেশি, যার কারণে উনি ঘেমে একদম গোসলের মতো হয়ে গিয়েছিল। আমরা বেশ কয়েকবার কয়েকভাবে ট্রাই করেছি, ইভেন কার্ড দিয়েও ট্রাই করেছি ডোরটা খোলার জন্য। শেষমেশ উনিও ভেতর থেকে ট্রাই করেছে স্ক্রুটা দিয়ে। আসলে প্রবলেম ছিল লকের একটা ছোট্ট অংশ ভেঙে আটকে গিয়েছিল, যার কারণে লকটা খুলতে এতটা বেশি টাইম লেগে গিয়েছিল। আমি তখন আমার হাজবেন্ডকে বলছিলাম যে এই
গেস্ট আর কখনো আমাদের বাসায় আসবে না। আর যদি কখনো আসেও বা ওয়াশরুমে অ্যাটলিস্ট কখনো সে যাবে না। এই ৩ ঘন্টা আটকে তার একদম জীবনের জন্য শিক্ষা হয়ে গিয়েছে। অনেক ছোটবেলায় যখন আমার বয়স প্রায় ৮-৯ বছরের দিকে, তখন আমিও এরকম ওয়াশরুমের মধ্যে আটকে গিয়েছিলাম। আমার ছোটবেলাটা বেড়ে ওঠা হচ্ছে গ্রামে। সেজন্য আমাদের যেটা ওয়াশরুম ছিল বা বাথরুম ছিল ওটা বাসা থেকে আলাদা ছিল। আর আমি নিজে ডোরটা লক করেছি আর ওপেন করতে পারছিলাম না। গ্রামে হওয়াতে আমার চিৎকার চেঁচামেচি আর কান্নাতে আশেপাশের সব মানুষ এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিল। অনেকে অনেকভাবে আমাকে সাজেশন করতেছিল যে এভাবে খোলা ট্রাই করো, বাট আমার তো কান্না থামেই না। পরে আমাদের এটা মানে ওয়াশরুমটা টিনের ছিল ছাদটা। সো টিনের ওপাশ থেকে খুলে একজন ভেতরে এসে তারপর ডোরটা আনলক করে আমাকে বের করেছিল। সো ওয়াশরুম বা ডোর লক নিয়ে অনেকগুলো ছোট ছোট কাহিনী আমার লাইফে ঘটে গিয়েছে। মালয়েশিয়াতেও যখন ছিলাম তখন ওখানকার ডোরগুলাও অনেক সময় সেলফ লক আমরা করে ফেলতাম। কার্ড দিয়ে খোলার যে প্রসেসটা, এই প্রসেসটা আমার হাজব্যান্ড অনেক ভালো জানে। বাট এই ডোরটাতে ওটা অ্যাপ্লিকেবল ছিল না, কজ এই ডোরটার লক সিস্টেমটা একটু ডিফারেন্ট ছিল। আমরা কার্ড দিয়ে অনেকভাবে ট্রাই করেছি। আমার দুটো ব্যাংক কার্ড যেগুলো ইউজেস ছিল না ওগুলাও খারাপ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ ওনাকে ভালোভাবে বের করে নিতে পেরেছি। শুধুমাত্র গরমের কারণে ওনার অবস্থাটা অনেক খারাপ ছিল, এই আর কি। আর রাতের দিকে আমি কিছুটা বাসন্তী পোলাও বানিয়েছিলাম। বাসন্তী পোলাও আর মেজবানি মাংস দুটোরই আমি প্রপার ভিডিও করেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। রাতের দিকে সবার একটু আবদার ছিল কালো ভুনা খাওয়ার। কিছুটা মাংস আমি উঠিয়ে নিচ্ছিলাম কালো ভুনা করার জন্য। এখন আপনারা অনেকে বলতে পারেন কালো ভুনা শুধুমাত্র তেলের মধ্যে মাংসটা ভেজে নিলে কি কালো ভুনা হয়ে গেল আপু, এটা কি কালো ভুনার নতুন রেসিপি? এক্স্যাক্টলি, আপনি আপনার মাংস যদি রান্না করে এটা তেলের মধ্যে প্রপারলি ভেজে নেন তাহলে এটা হচ্ছে কালো ভুনা। কালো ভুনার কোনো ধরনের রেসিপি নেই। আমি সেই ছোটবেলা থেকে কালো ভুনা কালো কোরমা খেয়ে বড় হয়েছি। আর আমি যেহেতু চিটাগাংয়ের, প্লাস আমার বেড়ে ওঠাটা যেহেতু গ্রামের, আমি আপনাকে সবচেয়ে ভালো বলতে পারবো কালো ভুনাটা এক্স্যাক্টলি কিভাবে এসেছে। প্রতিটা রেসিপি তৈরির পেছনে একটা ছোট্ট ইতিহাস থাকে। এই কালো ভুনার ইতিহাসটা হচ্ছে তখনকার সময় যখন ফ্রিজ অনেক বেশি অ্যাভেলেবেল ছিল না, তখন গরুর মাংসটাকে, স্পেশালি কোরবানির গরুর মাংসটা পরিমাণে অনেক বেশি হওয়ার কারণে দীর্ঘদিন রাখার জন্য মাংস রান্না করার পরে মশলা থেকে মাংসটা আলাদাভাবে তুলে লোহার কড়াইয়ে ভেজে নিত। বারবার করে ভেজে নেওয়া হতো যেন মাংসটা নষ্ট হয়ে না যায়। ইভেন আমার বাবা, চাচা ওনারা সবাই সৌদি আরব প্রবাসী ছিল, ওনাদেরকেও এইভাবে পাঠানো হতো এই কালো ভুনাটা। তখনকার সময়ে গ্রামে স্পেশালি সরিষার তেলটা অনেক বেশি ইউজ করা হতো, যার কারণে এখন কালো ভুনা বলতে অনেকেই বলেন যে সরিষার তেল ব্যবহার করতে হবে নয়তো কালো ভুনা হবে না। এমনটা কোনো প্রসেস এক্স্যাক্টলি নেই। তো মাংস রান্না করে মাংসটা মশলা থেকে তুলে আপনি যদি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেন কালো করে, তাহলে আপনার কালো ভুনা হয়ে যাবে। আমার ভিডিওতে আমি দুটো এক্সট্রা ক্লিপ অ্যাড করেছি যেটা আমার ঈদের ছিল। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এই জায়গার ডিটেলসটা শেয়ার করব, কিরকম ছিল, কতটা দূর পরে এই জায়গাটা আমার বাসা থেকে যেতে, কি কি অ্যাক্টিভিটিস করেছি। আর আপনারাও জানাবেন আপনাদের ঈদটা কেমন কেটেছে।